কারিগরি জটিলতার কারণে একদিন পিছিয়ে আজ বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। এখন দৃশ্যমান 1350 মিটার সেতু। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চতুর্থ দিনের অবস্থান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার। মিয়ানমারের বিদ্রোহীদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে পাহাড়ি সংগঠনগুলো। পুলিশের কাছে তথ্য, যৌথ বাহিনীর অভিযান জোরদারের তাগিদ। নিউজিল্যান্ডে রাষ্ট্রীয়ভাবে জুমার আজান সম্প্রচার। ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের গণজানাজা অনুষ্ঠিত। 2 বাংলাদেশের দাফন সম্পন্ন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। অবশেষে দ্বিতীয় দিনের চেষ্টায় বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। জাজিরা প্রান্তে 34 এবং 35 নম্বর প্লারের ওপর স্প্যানটি বসানো হয়। ফলে দৃশ্যমান হলো 1350 মিটার সেতু। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। বুধবার মাওয়া থেকে নিয়ে আসার পর বৃহস্পতিবার বসানোর কথা ছিল পদ্মা সেতুর নবম স্প্যান, কিন্তু স্প্যানবাহী ক্রেন নোঙর করে রাখার কেবল ছিঁড়ে যাওয়ায় তার সম্ভব হয়নি। তবে শুক্রবার ভোর থেকে স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ক্রেনে রাখা স্প্যানটি পিলারের সমান উচ্চতায় তোলা হয়, তারপর এগিয়ে এনে সেটি সকাল 9:45টায় বসিয়ে দেওয়া হয় আগের স্প্যানগুলোর পাশেই। শুরু হয় জোড়া লাগানোর কাজ। নদীর মাওয়া পাড়ের একটি আর জাজিরা পাড়ের 8টি মিলে দৃশ্যমান 1350 মিটার সেতুতে উচ্ছ্বসিত 2 পাড়ের সাধারণ মানুষ আশাবাদী দ্রুত কাজ শেষ হওয়ার ব্যাপারে। ব্রিজ হইলে যাতায়াত চলাচল ভালো হইতে পারে, বুঝেন না? আগে অনেক ফেরি দেওয়া গেলে অনেক টাইম লাগে, আর যদি গাড়ি চলাচল হয় তো কম টাইমে ঢাকা যাইতে পারবো। শুরুতেই দেখেছি, এখন যখন হয়ে গেছে ইনশাল্লাহ খুশি, গর্ব। আমাদের দেশে এত বড় জিনিস হচ্ছে। এখন যাইতে অনেক দেরি হয়, ব্রিজ হয়ে গেলে তো আর দেরি হবে না, গাড়ি যাতায়াত অনেক ভালো হবে। এর আগে 27শে জানুয়ারি তারিখে একটি আর 20শে ফেব্রুয়ারি তারিখে একটি স্প্যান বসানোর পর পরিকল্পনা ছিল চলতি মাসে 2টি স্প্যান বসানোর। তবে এবার সেটি না হলেও আগামী মাসে কাজে গতি আরও বাড়বে বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের প্রোগ্রেসটাকে আরো বাড়ানো যায় কিনা, এখন একটা করতেছি, 2টা করা, 2টার পরে আরো বাড়ানো যায় কিনা, সেটা আমরা আগে 2টা করি, তখন দেখতে হবে যে আমরা আরো পারি কিনা। এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 73%। একটু একটু করে বাড়ছে সেতুর দৈর্ঘ্য, একটি করে স্প্যান বসছে, আর পদ্মা সেতুর সাফল্যের মুকুটে যোগ হচ্ছে নতুন নতুন পালক। এখন পর্যন্ত সবশেষ 3 মাসে গড়ে প্রতি মাসে একটি করে স্প্যান বসেছে। তবে নদীতে যেহেতু 14টি পিলার পুরো প্রস্তুত করা আছে, তাই মাসে একাধিক স্প্যান বসানোর পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এই মুহূর্তে জাজিরা প্রান্তে আছেন সহকর্মী এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। শফিক, ভয়াবহ তীব্র রোদ এখানে, আসলে একেবারে সূর্য মাথার উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর এইসব সূর্যের খরতাপ কিংবা ঝড় বৃষ্টি যেটি পরশুদিন রাতে হয়েছে, এসবকে এড়িয়েই কিন্তু চলছে পদ্মা সেতুর কাজ, এবং সেই কাজটি এখনো চলছে। আমাদের পক্ষে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যখন খুব কষ্টকর হচ্ছে, সেখানে কিন্তু পদ্মা সেতুর যারা টেকনিশিয়ান আছে, প্রকৌশলী আছে, তারা কিন্তু দিনরাত 24 ঘন্টায় কাজ চালিয়ে যাচ্ছে। আজ সকাল ভোর 5টায় তারা শুরু করেছেন এই স্প্যান বসানোর, নবম স্প্যান বসানোর কাজ, এবং প্রায় 4.5 ঘন্টা লাগিয়ে স্প্যানটি শেষ পর্যন্ত তারা সাফল্যের সঙ্গে তুলতে পেরেছেন 34 এবং 35 নম্বর পিলার উপর, যেটি গতকাল দিনভর চেষ্টা করেও সম্ভব হয়নি। আজ কিন্তু ভোর 5টার পরে সেটি সম্ভব হয়েছে। এবং আমরা একটু আগে দেখেছি যে স্প্যানটি বহন করে যে ক্রেনটি নিয়ে এসেছিল, সেই ক্রেনটি স্প্যানটি বসানোর কাজটি শেষ করে সেটি কিন্তু পিলারের কাছ থেকে সরেও গিয়েছে। তার মানে এখন এটি চলে যাবে মাওয়া প্রান্তের দিকে, আর স্প্যানটি যথাযথভাবে বসে গিয়েছে। আর ক্রেনের ভর দিয়ে সেটিকে আলগিয়ে রাখার দরকার হচ্ছে না, সেটি পিলারের উপর ঠিকভাবে বসানো সম্ভব হয়েছে। আর এই বসানোর কাজটি আরও বেশ কিছুক্ষণ ধরে চলবে, কারণ শুধুমাত্র বসে দিলে হবে না। আগের যেহেতু 8টি স্প্যান রয়েছে এবং 35 নম্বর পিলার পর্যন্ত সবশেষে স্প্যান, আগের স্প্যানটির সঙ্গে জোড়া দেওয়ার বিষয়টিও আছে, এবং সেই জোড়া দেওয়ার কাজটি আজ সারাদিনভর চলবে। এবং এভাবেই একটু একটু করে পদ্মা সেতু, যেটি আমরা হয়তো 2017 সালে যখন প্রথম স্প্যান বসেছিল, তখন অনেক বেশি আশা নিয়ে আমরা ছিলাম, এবং সেই আশা আস্তে আস্তে বাস্তবে রূপ নিচ্ছে।
একটু একটু করে প্রথম মডিউলের 6টি স্পেনের কাজ শেষ হলো। পরবর্তীতে আবার তার পাশেই শুরু হলো এই জাজিরার প্রান্তে স্পেন বসানোর কাজ। 9টি স্পেন বসে গেছে এবং 10ম স্পেন বসানোর জন্য যে 33 নম্বর পিলার সেটিও কিন্তু পুরো প্রস্তুত। তার চারপাশে ঘেরাও দেওয়ার যে বাউন্ডারিটা আছে সেখানকার কাঠামোটা তুলে নিলেই এই যে ক্রেনটি দিয়ে আজকে স্পেন নিয়ে আসা হয়েছে সেই ক্রেনটি দিয়েই আরও একটি স্পেন নিয়ে আসা হবে এবং সেখানে 10 নম্বর স্পেনটি অবশ্যই দেওয়া সম্ভব হবে এবং তখন হয়তো আমরা আপনাদের আবারও এখন থেকে 10-15 দিন পরে সুখবর জানাতে পারবো যে প্রায় 1.5 কিলোমিটারের সেতু দৃশ্যমান হয়ে গিয়েছে। এখন পর্যন্ত শফিক, এই ছিল আমার কাছে সবশেষ খবর। মাওয়া সেতুর জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতুর অগ্রগতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এহসান জুয়েল। এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা চতুর্থ দিনের মতো রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। 19 মার্চ তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এতে অংশ নিয়েছেন দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও। তাদের দাবি, 2018 সালের 5ই জানুয়ারি চলমান আন্দোলনের সময় এমপিও ভুক্তির আশ্বাস দিয়েছিল সরকার, কিন্তু এতদিনেও সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় তারা ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। তাদের কর্মসূচির কারণে রাস্তা বন্ধ থাকায় প্রেস ক্লাবের আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আমরা বেতন ভাতা পাচ্ছি না, শিক্ষকতা করছি, আমরা পাশ করাচ্ছি, আমরা পরীক্ষা দেওয়া হয়েছি, আমরা ছাত্রছাত্রী আমাদের আছে, কিন্তু আমাদের হাতে আমাদের কোনো বেতন নেই। রাত যাপন করতেছি 2 দিন যাবত, মশার কামড়, কত কি আমরা কষ্ট সহ্য করে এখানে পড়ে আছি। মানবতার জীবন যাপন করছি, তাই সরকার মহলের কাছে অনুরোধ আমাদের এই দাবি মেনে নেন। আমার কাছে নেই, কিভাবে আমার সন্তানদের মানুষ করব? এরাই তো জাতির ভবিষ্যৎ, কিন্তু তাদের লেখাপড়া যদি বাধা বিঘ্ন আসে, টাকা পয়সার অভাবে আমার সন্তানদের মেধা আছে কিন্তু পড়াশোনা করাইতে পারতেছি না আমি। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী পিঙ্কি আক্তার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিঙ্কি, শফিক, সকাল থেকেই কিন্তু তারা চতুর্থ দিনের মতো আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ফলে এই রাস্তাটিতে কিন্তু এখন যান চলাচল অব্যাহত আছে। যান চলাচল করছে কিন্তু সচিবালয়ের রাস্তাটি দিয়ে। আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই যে এখানে এখন প্রায় সারা দেশ থেকে শিক্ষকরা আসছেন এবং শিক্ষকরা এসে আন্দোলনে যোগদান করছেন। তা আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে শফিক, এটি নিয়ে কিন্তু তাদের আন্দোলন প্রায় 30তম আন্দোলন তারা করছেন। এটি আমাকে আন্দোলনরত যে শিক্ষকরা তারা জানিয়েছেন যে এটি নিয়ে তাদের 30তম আন্দোলন। 2006 সাল থেকে কিন্তু তারা একই দাবিতে আন্দোলন করে যাচ্ছেন যে তাদের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে। দেশে কিন্তু বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান 27,810টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা আছে, কিন্তু 2010 সালে কিন্তু শেষ এমপিওভুক্ত করা হয়েছে এবং তাদের গত বছরে তারা যখন জুলাইয়ে আন্দোলন করে তাদের কিন্তু এমপিওভুক্তর আশ্বাস দেয়া হলেও সেটি কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে না পেয়েই তারা আবারও এই আন্দোলনে নেমেছেন এবং চলতি বছরের জানুয়ারিতেও তারা আন্দোলন করেছেন, কিন্তু তাতেও কোনো ফল তারা পাননি, যে কারণে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে আমাকে জানিয়েছেন। আমি যদি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি শফিক, যে তারা বলছেন যে দেশে প্রায় তার স্বীকৃত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 5,242টি, যেখানে শিক্ষক এবং কর্মচারী মিলিয়ে প্রায় 80,000-এর মতো শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, যারা কিন্তু বেতন এবং ভাতা আদি কিছুই পাচ্ছেন না, যে কারণে তারা এই একই দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। গতকালকে কিন্তু তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ফিরিয়ে দেন। কিন্তু তাদের এখন বর্তমানে দাবি হচ্ছে যে তাদেরকে এমপিওভুক্ত করতে হবে এবং এমপিওভুক্ত না করলে তারা তাদের অবস্থান থেকে সরে দাঁড়াবেন না এবং তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে এখন সর্বশেষ। শফিক, প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পিঙ্কি আক্তার। পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলো মিয়ানমারের বিদ্রোহীদের কাছ থেকে AK-47, AK-22-র মতো অত্যাধুনিক অস্ত্র কিনছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মূলত ভারত, বাংলাদেশ, মিয়ানমারের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় চীনের তৈরি অস্ত্র বেচাকেনা করছে তারা। ভারতের মিজোরামের সাইহা এলাকার বাসিন্দার
পলিওনি এইসব অস্ত্রের মূল হোতা বলে জানায় র্যাব। এ অবস্থায় সন্ত্রাসীদের প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান জোরদারের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে সোমবার রাঙ্গামাটি বাগাইছড়ি কিলিং মিশনে অংশ নেওয়া 15 থেকে 20 সদস্যের দলটির প্রত্যেক সদস্য ব্যবহার করে অত্যাধুনিক এবং ভারী অস্ত্র। এর মধ্যে ঘটনাস্থল থেকে যেসব গুলির খোসা উদ্ধার করা হয়েছে তার অধিকাংশই SMG এবং AK-47 গুলি বলে ধারণা করা হচ্ছে। বাগাইছড়ি ঘটনার আগে গত বছরের 3রা মে একইভাবে ভারী অস্ত্র দিয়ে ব্রাশ ফায়ার করে 5 জনকে হত্যা করা হয়। পাহাড়ে 4টা গ্রুপ কাজ করতেছে, 4টা গ্রুপই যে কোনোভাবে হোক তারা সশস্ত্র গ্রুপে পরিণত হয়ে গেছে। ইন্টার গ্রুপ বাদ দিয়ে আবার ইন্ট্রা গ্রুপও কাজ হচ্ছে। এই কারণেই এই খুনাখুনিগুলো কিছুদিন যাবৎ হচ্ছে। বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের সীমান্তবর্তী ডেভিল ট্রান্স হিসেবে পরিচিত গহীন পাহাড়ি এলাকায় চলে অস্ত্রের বেচাকেনা। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলি থেকে কেনা অস্ত্রই পাহাড়ি সন্ত্রাসী গ্রুপগুলো ব্যবহার করছে। ভারতের মিজোরামের সাইহা এলাকার বাসিন্দা পলিনিউই এসব অস্ত্রের মূল হোতা বলে দাবি র্যাবের। বাংলাদেশ, ভারত, মায়ানমারের যে বর্ডার, ওই এলাকা থেকে তারা অন্যান্য দেশের বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে AK-47, চাইনিজ SMG, M16 অথবা M4 এই ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র এবং দেশি কিছু কিছু অস্ত্র এনে আমাদের পাহাড়ের যে সন্ত্রাসী গ্রুপ এবং সমতল ভূমিতে কিছু সন্ত্রাসী গ্রুপ, এদের উভয়ের কাছে এগুলো বিক্রি করেছে। পার্বত্য শান্তি চুক্তির অংশ হিসেবে বেশ কিছু সেনা ক্যাম্প প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অস্ত্রধারী এবং চাঁদাবাজদের বিস্তার ঘটছে বলে মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক। ওরা এখন ফ্রি হ্যান্ড তারা চলাফেরা করছে, সেখানে মানুষের উপর অত্যাচার বেড়ে গেছে, চাঁদাবাজি বেড়ে গেছে। অস্ত্র উদ্ধার অভিযান সেটা স্পেসিফিক অন দ্য বেসিস অফ দ্য ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটিস, ওটা ইন্টেলিজেন্স গোয়েন্দা তথ্যের ভিত্তির উপরে এখানে অপারেশন চালানোর প্রয়োজন করা দরকার। যৌথ বাহিনী 3 পার্বত্য জেলায় বিশেষ অভিযান চালিয়ে 2017 সালে 120টি, 2018 সালে 130টি এবং চলতি বছরের প্রথম 2 মাসে 20টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে র্যাব। এতে কয়েকজন নারী সহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর 5:30টায় শুরু হয় এই অভিযান। এতে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় শতাধিক নারী ও পুরুষকে। র্যাব জানায় এর আগেও জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিল। তারা জামিনে ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করে। মূলত তাদের বিরুদ্ধেই অভিযান চালানো হয়। এছাড়া মাদক কেনা বেচায় শিশুদের ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে র্যাব। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ভোরের থেকে আমরা অভিযান পরিচালনা করেছি এবং যাদেরকে আটক করা হয়েছে এর মধ্যে 9 থেকে 10 জন মেইন ডিলার আছে, যারা সাধারণত এই মাদকের পুরো সিন্ডিকেটটাকে এখানে লোকালি ছোট ছোট গ্রুপ হিসেবে কন্ট্রোল করে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অবশ্যই এই অভিযান যে আজকে চলছে, এই অভিযান চলমান থাকবে এবং আমাদের যে অন্যান্য যে গোয়েন্দা যে কার্যক্রম আছে সেটাও অব্যাহত থাকবে। ভূগর্ভস্থ পানির চাপ কমিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রতিদিন 10 লাখ লিটার পানি সাশ্রয় করছে দেশের বৃহত্তম রড নির্মাণকারী প্রতিষ্ঠান BSRM। চট্টগ্রামের মিরসরাই সোনা পাহাড়ে অবস্থিত স্টিল মিল লিমিটেডের কারখানায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের রিসাইক্লিংয়ের মাধ্যমে পানির এ অপচয় রোধ করা হচ্ছে। কারখানায় ব্যবহৃত নোংরা পানি বারবার ব্যবহার হওয়ায় দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে আশেপাশের ফসলি জমি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাকশন ফার্নেস প্লান্ট বা স্ক্র্যাপ থেকে লোহা তৈরির কারখানা পরিচালনা করছে বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান BSRM। প্লান্টের একটি চুল্লি থেকে প্রতি 90 মিনিটে উৎপাদন হয় 50 মেট্রিক টন বিভিন্ন ক্যাটাগরির রড। এটি সহ অন্যান্য প্লান্টে প্রতিদিন পানির প্রয়োজন প্রায় 30 লাখ লিটার। এমন বাস্তবতায় পানির অপচয় রোধে কারখানার পাশে স্থাপন করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। আমরা ওগুলো বাইরে না ফেলে ওগুলো আমরা এখানে রাখতেছি, তার ফলে আউটসাইড পরিবেশটাও সেভ হচ্ছে এবং প্লাস আমাদের যে সিস্টেমে যে ওয়াটারটা প্লাস আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আমাদের বেশি পরিমাণে কনজিউম করতে হচ্ছে না, সেটাও সেভ হচ্ছে। পানির প্রেশারটা সেটাও কমে আসতেছে। আমাদের আলাদা করে পানি পাম্পিং করে জেনারেট করার প্রয়োজন হচ্ছে না।
দুটি পানি ধরে রাখার রিজার্ভার থেকে 7টি ফিল্টারের মাধ্যমে করা হয় পানি রিসাইকেলিং। ময়লা মানে হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড আছে, ওটাকে আমরা পরিষ্কার করছি। তারপরে আমরা আয়রনটাকে পরিষ্কার করছি। যখন ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট ফিল্টার হয়ে যাচ্ছে, আমাদের সফটওয়্যার তৈরি হচ্ছে, তখন আমরা ওটাকে পাঠাচ্ছি। এর স্টিল মিলে 4টি ফার্নেস, 2টি এলআরএফ ও 2টি সিসিএমে 2016 সালে চালু হওয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পানি সরবরাহ করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশালে বাস মাহিন্দ্রার সংঘর্ষে কলেজ ছাত্রী সহ সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 6 জন। পুলিশ জানায়, সকালে যাত্রীবাহী একটি মাহিন্দ্রা সদর উপজেলা থেকে বানারীপাড়া যাচ্ছিল। পথে তেঁতুলতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী শিলা হালদার সহ 2 জন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। নিহতদের সবাই মাহিন্দ্রার যাত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় 1 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, আরিচাগামী পণ্য বোঝাই একটি ট্রাক শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। আহত ট্রাক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। কক্সবাজারে গুলিতে 2 জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ও হুন্ডি ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছে 5 পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গত রাতে টেকনাফের রাজরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই এলাকায় কিছু লোক ইয়াবা বেচা কেনা করছে এমন খবরে সেখানে যায় তারা। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নুরুল আমিন নামে এক মাদক ব্যবসায়ী ও নূর মোহাম্মদ নামে এক হুন্ডি ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক এসআই সহ 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। রাজধানীর যাত্রাবাড়ির মাছের আড়ত থেকে প্রায় 10 টন জাটকা জব্দের পাশাপাশি 9 ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোরে প্রায় 2 ঘন্টা ধরে এই অভিযান চালানো হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের জানান, জাটকা সংরক্ষণের আইন অমান্য করে অবৈধভাবে জাটকা নিধন করে তা বিক্রির অপরাধে তাদের এই সাজা দেওয়া হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তাও এই অভিযানে অংশ নেন। তারা বলেন, অসাধু দাদন ব্যবসায়ীরা অর্থের লোভ দেখিয়ে মৎস্যজীবীদের জাটকা ধরে তা বাজারজাত করতে বাধ্য করত। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী প্রত্যেককে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে এবং আমরা আশা করছি যে এই ধরনের অপরাধগুলি হয়তো কমে যাবে। দুঃখজনক হলেও সত্য যে এই যারা এই কাজটি করছে তারা কিন্তু আপনার চাঁদপুর থেকে এই জাটকাগুলি মেরে ঢাকা পর্যন্ত নিয়ে আসছে এবং মাছের উপরে এই জাটকার উপরে অন্য মাছ দিয়ে ঢেকে তারা নিয়ে আসছে। তো জানেন যে এর মধ্যে কিন্তু জাটকা সংরক্ষণ সপ্তাহ চলতেছে, তারপরেও কিন্তু এই অপরাধগুলি করতেছে। পুরান ঢাকায় সীমিত পরিসরে উদযাপন করা হচ্ছে ঐতিহ্যবাহী হোলি উৎসব। সকাল থেকে পুরান ঢাকার অলিগলিতে হোলি উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলেও নিরাপত্তাজনিত কারণে এবারের উদযাপন কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাঁতিবাজার ও শাঁখারী বাজারের আনাচে কানাচে অন্য বছরের মতো রঙের উৎসবে মাতেনি সব বয়সী মানুষ। হোলি উৎসব ঘিরে প্রশাসনের কড়াকড়িতে সম্প্রীতির এই উৎসব রং হারিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মূলত সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও রাজধানীর নানা অংশ থেকে রং খেলায় অংশ নেন ধর্মবর্ণ নির্বিশেষে অনেকে। নিজের কাছ থেকে যে একটা আনন্দ বাইরে হয়, এই আনন্দটা আমাদের কাছ থেকে মনে করেন অনেকটা কমে গেছে। আনন্দ ফুর্তি করতে পারতেছি না, মানে মানুষ ওরকম ভাবে একটা বাসা থেকে বেরোতে পারতেছে না, মানে আতঙ্কের মধ্যে আছে সবাই আর কি। প্রধানমন্ত্রীর এটা বক্তব্য, ধর্ম যার যার উৎসব সবার, এইটার উপরে বেস করে এইবারই আমরা দেখতেছি একটু মানে উৎসব মুখর পরিবেশটা কম। অতিরিক্ত কোনো বাড়াবাড়ি এখন এই মুহূর্তে আমি এসেছি, আমি ঘুরে দেখছি, যদি অতিরিক্ত কোনো বাড়াবাড়ি হয় সেটা আমি পুলিশ প্রশাসনের সাথে আমি কথা বলবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কারিগরি জটিলতার কারণে একদিন পিছিয়ে আজ বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। এখন দৃশ্যমান 1350 মিটার সেতু।
এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চতুর্থ দিনের অবস্থান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার। মিয়ানমারের বিদ্রোহীদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে পাহাড়ি সংগঠনগুলো। পুলিশের কাছে তথ্য, যৌথ বাহিনীর অভিযান জোরদারের তাগিদ। নিউজিল্যান্ডে রাষ্ট্রীয়ভাবে জুমার আজান সম্প্রচার। ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের গণজানাজা অনুষ্ঠিত। 2 বাংলাদেশের দাফন সম্পন্ন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।